真似できないよこのスワッグ俺たちにしかないスワッグবাস্তব পৃথিবীর একঘেয়েমি থেকে বাঁচতে মানুষ কত কিছুই না করে। কেউ ঘুরতে যায়, কেউ বই পড়ে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, বর্তমান যুগের কোটি কোটি তরুণ তরুণী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটায় এমন এক অবাস্তব জগতে, যার জন্ম হয়েছিল আজ থেকে বহু বছর আগে সুদূর জাপানে। হ্যাঁ, আমরা এমন এক অদ্ভুত সাংস্কৃতিক বিপ্লবের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যেখানে আপনার ঘরের ছোট ভাইটি বা পাশের বাড়ির চেনা জেনজি তরুণটি নিজের অজান্তেই জাপানি লাইফস্টাইলে আপন করে নিয়েছে। রঙিন চুলে নিজেকে সাজানো, ভিন্নধর্মী ফ্যাশন ফলো করা কিংবা ছেলেদের মেকআপের দিকে ঝুঁকে পড়া, এই সব কিছুরই সুতো কিন্তু একটা জায়গায় গিয়েই বাঁধা। আজ আমরা এমন এক জাদুর দুনিয়ার গল্প বলবো, যা স্রেফ বিনোদন দিয়ে শুরু হয়ে আজ বিশ্বজয়ের এক অন্যতম হাতিয়ারে পরিণত হয়েছে। এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজপ্রাসাদে নয়, বরং ধ্বংসস্তূপ থেকে উঠে আসার গল্প। 1960-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলে জাপান যখন নিজেকে নতুন করে আবিষ্কার করছিল, ঠিক তখন জন্ম নেয় এক নতুন সুর। আমেরিকার পপ আর রক মিউজিকের সাথে জাপানের নিজস্ব লোকজ সুরের এক অদ্ভুত মেলবন্ধন ঘটানো হয়, যা আমরা আজ জাপানি পপ মিউজিক বা জে পপ নামে চিনি। 80 ও 90-এর দশকে এই সুরের জোয়ারে ভেসে যায় পুরো এশিয়া। হিকারু উতাদা কিংবা মর্নিং মুজুমির মতো নামগুলো তখন প্রতিটি তরুণের মুখে মুখে, আর নামিয়া আমুরো তো হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি, যাকে জাপানের ম্যাডোনা বলা হতো। তবে গ্ল্যামারের এই দুনিয়ায় রহস্যের কমতি নেই। 2018 সালে নিজের 25 বছরের রাজত্ব এক নিমেষে ছেড়ে দিয়ে নামিয়া চিরতরে হারিয়ে যান। ভুলটা হয় তখনই, যখন আমরা ভাবি জে পপ মানে বোধহয় শুধুই কিছু জাপানি গান। আসলে কিন্তু এটি এক আস্ত সংস্কৃতি। এর এক পাশে যেমন আছে সুর, অন্য পাশে তেমনই জড়িয়ে আছে অ্যানিমে, মাঙ্গা নামক কমিক বই, ভিডিও গেমস এবং অদ্ভুত সব ফ্যাশন। আপনারা যারা গভীর রাতে ডেথ নোটের রহস্যে বুঁদ হয়ে থাকেন, নারুতোর লড়াই দেখে অনুপ্রাণিত হন কিংবা ডেমন স্লেয়ারের দুনিয়ায় হারিয়ে যান, আপনারা কি জানেন যে আপনারা নিয়মিত জে পপের স্বাদ নিচ্ছেন? হ্যাঁ, এই বিখ্যাত সিরিজগুলো শুরু আর শেষে যে রক্ত গরম করা বা আবেগঘন গানগুলো শোনেন, সেগুলো কিন্তু জাপানের সেরা জে পপ শিল্পীদেরই সৃষ্টি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে কোনো রূপকথার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বা চমৎকার কোনো থিয়েটারের নাটক দেখতে দেখতে হুট করে আপনার প্রিয় চরিত্রটা জীবন্ত হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছে? ঠিক এই ফ্যান্টাসি বা কল্পনাকেই বাস্তবে রূপ দেওয়ার নাম হচ্ছে কসপ্লে। কসপ্লে হলো এমন এক জাদুকরী শিল্প, যেখানে তরুণ তরুণীরা স্রেফ নিজের প্রিয় অ্যানিমে চরিত্রে পোশাকই পরে না, বরং তার মতো করে কথা বলা, তার স্বভাবকে ফুটিয়ে তোলা, এমনকি তার হাঁটা চলার ধরন নিখুঁতভাবে নকল করে নিজেকে পুরোপুরি সেই চরিত্রে রূপান্তর করে ফেলে। আমাদের বাংলাদেশেও কিন্তু এই ক্রেজ এখন তুঙ্গে। 2010 সালের পর থেকে ঢাকায় সামারকন কিংবা কমিকনের মতো বড় বড় উৎসবে গোকু, লুফি কিংবা গোজোর রূপ ধরে হাজির হচ্ছে শত শত তরুণ তরুণী। অনেকে হয়তো একে পাগলামি ভাবেন, কিন্তু এই প্রজন্মের কাছে এটি তাদের অবদমিত সৃজনশীলতা প্রকাশের এক দারুণ স্বাধীন মঞ্চ। একটা কার্টুন চরিত্র বা কমিক বই যে একটা দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠতে পারে, তা জাপানকে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই পপ কালচার আজ জাপানের সবচেয়ে বড় শক্তির অন্যতম উৎস। জাপানি পপ কালচারের আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ এখন বছরে প্রায় 40 থেকে 50 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 6 ট্রিলিয়ন ইয়েনের অধিক। গত 10 বছরে এই আয় অবিশ্বাস্যভাবে 4 গুণ বেড়েছে। জাপান সরকার একে আর স্রেফ বিনোদন মনে করে বসে নেই। তারা কুল জাপান প্রজেক্টের মাধ্যমে 2033 সালের মধ্যে বিশ্ববাজারে বিনোদন ও কন্টেন্ট খাতের বার্ষিক আয় প্রায় 130 বিলিয়ন ডলারের বা 20 ট্রিলিয়ন ইয়েনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। কোরিয়ার কে পপ যেখানে তাদের নিখুঁত নাচ আর স্টেজ পারফরমেন্স দিয়ে বিশ্ব মাতাচ্ছে, জাপানের জে পপ আর অ্যানিমে সেখানে মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে চমৎকার সব গল্প দিয়ে। আর এই গল্পের জাদুমন্ত্রে আজ পুরো পৃথিবী জাপানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু এই চোখ ধাঁধানো আলোর নিচে কি কোনো অন্ধকার নেই? অবশ্যই আছে। জাপানের এই পপ ইন্ডাস্ট্রিতে তারকা হওয়া মানে নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া।
ট্যালেন্ট এজেন্সিগুলো একদম ছোটবেলা থেকে বাচ্চাদের কঠোর শৃঙ্খলে বেঁধে রাখে। সেখানে তাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না, এমনকি ডেটিং করার উপরও থাকে কঠোর নিষেধাজ্ঞা। কারণ দিন শেষে তারা স্রেফ মানুষ নন, তারা এক একটা কোটি টাকার ব্র্যান্ড। অন্যদিকে এই কাল্পনিক জগতের প্রতি আমাদের তরুণদের অতিরিক্ত আসক্তিও অনেক সময় তাদের বাস্তব সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই বিনোদনের আনন্দের সাথে সাথে সচেতনতাও সমান জরুরি। আপনার জীবনের সবচেয়ে প্রিয় অ্যানিমে চরিত্র কোনটি? কমেন্ট বক্সে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। অজানা সব গল্প নিয়ে আবারও ফিরবো, সেই পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা টেলিগ্রাফের সঙ্গেই থাকুন।